নমস্কার, পরীক্ষা স্পেশালে আপনাদের সকলকে স্বাগত। আজ পরীক্ষা স্পেশালে আলোচনার বিষয় হচ্ছে গণিত। এই বিষয়ে কথা বলার জন্য উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর পার্থ কর্মকার, উপসচিব, প্রাইমারি বোর্ড অফ এডুকেশন। স্যার, আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার নমস্কার স্যার, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ভিত্তিতে আজকে আমরা একটু অঙ্কের প্রতি যে ভীতি, ভয়, অঙ্ক বললেই মাধ্যমিক পরীক্ষা যারা দিতে চলেছে গণিত বিষয়ে পরীক্ষা, তাদের এই ভয়টা একটু কাটিয়ে দেওয়ার চেষ্টা করব এবং খুব বিজ্ঞানসম্মতভাবে কিভাবে তারা উত্তর করলে সর্বোচ্চ তারা স্কোর করতে পারে সেই বিষয়ে একটু আলোকপাত করব। প্রথমেই আমরা একটু জানতে চাইব স্যার, নাম্বার ডিভিশন মোটামুটি কিরম থাকছে? হ্যাঁ, নাম্বার ডিভিশন আগে একটা আমি কথা বলি। হ্যাঁ, মাধ্যমিক তো পরীক্ষা সামনে। হ্যাঁ, এবার অঙ্ক পরীক্ষা 9 তারিখে বোধহয় সম্ভবত হবে, 9 বা 10 বোধহয় আছে, ওটা ডেটটা হচ্ছে 9 ফেব্রুয়ারি পরীক্ষা। হ্যাঁ, নাম্বার ডিভিশনের আগে আমার মনে হয় দু একটি কথা বলে নিই ছাত্রদের। সেটা হচ্ছে পরীক্ষা নির্দিষ্ট সময় হচ্ছে, অঙ্ক পরীক্ষা, তারপর নির্দিষ্ট সময় পর রেজাল্ট বেরোবে। রেজাল্ট বেরোনোর পর দেখা যায় বাড়িতে যখন কেউ আসছেন, এসে জিজ্ঞাসা করছেন প্রথমেই অঙ্কে কত পেয়েছিস, কারণ হাইয়েস্ট ও কত পেয়েছে সেটা আগেই জানতে পারে, ফার্স্ট ডিভিশন আর সেকেন্ড ডিভিশন জানতে পারছে। অঙ্কে কত পেয়েছে সেটা কিন্তু ফার্স্ট জিজ্ঞাসা করে। অর্থাৎ অঙ্কে যে একটা কঠিন সাবজেক্ট, এটা কিন্তু আমরা সব ভয় ধরিয়ে দিই। তা অঙ্ক তো সব থেকে সোজা সাবজেক্ট। হ্যাঁ। তা আজকে যে আলোচনা, খুব সুন্দর একটা আলোচনা হবে আশা করি, ছাত্রছাত্রীদের কাজে লাগবে। মার্কস ডিস্ট্রিবিউশন, এখানে আমরা জানি অ্যালজেব্রা আছে, বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি এবং রাশিবিজ্ঞান। টোটাল যে মার্কস আছে সেটা হচ্ছে অ্যালজেব্রায় 16 মার্কস, পাটিগণিতে আছে 12 মার্কস, জিওমেট্রিতে 22 মার্ক, ত্রিকোণমিতিতে 18 মার্কস, মেনসুরেশনে পরিমিতিতে 15 এবং স্ট্যাটিস্টিক্সে 13। যোগগুলো হচ্ছে কিন্তু 96। 90 নম্বরের তো পরীক্ষা, যোগ করলে 96। কারণটাকে হচ্ছে যে কিছু এক্সট্রা প্রশ্ন থাকে, 6 নাম্বারটা, ওই 6 নাম্বারটা যোগ করে 96 করতে হয়, থেকে 90 নম্বরের প্রশ্ন। আমরা যখন ডিটেল ডিস্ট্রিবিউশনে যাব তখন তাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এই 6 নম্বর কোনগুলো কি বৃত্তান্ত। আচ্ছা, এইখানে যেরকম বললেন যে মার্কস আলাদা আলাদা ভাগ করা থাকবে, সেখানে ক্যাটাগরি ওয়াইজ তো আলাদা আলাদা থাকছেই, ক্যাটাগরি ওয়াইজ থাকবে, এবং সেই ক্যাটাগরি ওয়াইজ যখন তারা অ্যাপ্লাই করবে বা যখন খাতায় তারা লিখতে শুরু করবে তাদের আনসার শিটটায়, তখন কিভাবে একটা ক্যাটাগরির উত্তর তারা সাজাবে এবং সেখান থেকে পরের ক্যাটাগরিতে যাবে, এই বিষয়টা যদি একটু বলেন। এখানে কিন্তু কোনো বিভাগ নাই অঙ্কে। আচ্ছা, অঙ্কে প্রশ্ন আছে কোশ্চেন নাম্বার 1 থেকে, একদম এইভাবে বললেই আমার মনে হয় ভালো হবে, ছাত্রের সুবিধা। কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 15। একদম, আমি সেটাই বলছি। ধরুন 1 নম্বরের প্রশ্নটা উত্তর করছে, করা শেষ হলো, একটা এন্ড লাইন টানলো, আবার 2 নম্বরের প্রশ্নটা শুরু করলো। একদম এই যে মানে ক্রম অনুযায়ী তারা যাবে, সেটা কিভাবে নিজের খাতাটা সাজাবে? প্রশ্নে 1, 2, 3, 4। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে পুরো এমসিকিউ। এখানে এমসিকিউতে কিন্তু 6টা প্রশ্ন থাকবে, 6টার মধ্যে 6টাই করতে হবে। আচ্ছা, নো অল্টারনেটিভ, কোনো অপশন নাই। এবং সেখানে বীজগণিত থেকে একটা, পাটিগণিত থেকে একটা, জ্যামিতি থেকে একটা, পরিমিতি থেকে একটা, ত্রিকোণমিতি থেকে একটা, রাশিবিজ্ঞান থেকে একটা। 6টা থাকলো, 6টা এমসিকিউ এর অ্যান্সার লিখতে হচ্ছে। একদম। 1, 2, 3, 4। 2 এর ক্ষেত্রে থাকে ফিল ইন দি গ্যাপস, শূন্যস্থান পূরণ। হ্যাঁ। এবং 3 নম্বরের প্রশ্ন থাকে সত্য মিথ্যা। আর 4 নম্বরে থাকে ওই 2 নম্বরের প্রশ্ন থাকে। আচ্ছা, এক্ষেত্রে সত্য মিথ্যার প্রসঙ্গ যখন এলো তখন জিজ্ঞেস করি, সত্য মিথ্যা যখন লিখবে, সে কি সেই প্রশ্নটা লিখে ড্যাশ দিয়ে সত্য না মিথ্যে লিখবে, না শুধু সত্য মিথ্যে লিখলে? শুধু দাগ নাম্বার দিয়ে সত্য না মিথ্যা লিখলে যথেষ্ট। আচ্ছা, অনেক ছাত্রছাত্রী পুরো সেন্টেন্স লাগে, সময় নষ্ট হয় কিন্তু। আচ্ছা, ঠিক আছে, কেউ যদি মনে হয় লিখবো লিখতে পারে, কিন্তু দাগ নাম্বার দিয়ে লিখলেও কিন্তু সে ফুল মার্কস পাবে। একদম। এক্ষেত্রে বলে নি 1, 2, 3 পরিষ্কার করে বলা থাকে, 1, 2, 3, 4 প্রশ্নগুলির উত্তর সংখ্যা লিখে অবশ্যই ক্রম অনুযায়ী প্রশ্নপত্রে প্রথমে লিখতে হবে, প্রথম দিকে করতে হবে। আচ্ছা, আমি ছাত্রছাত্রীদের বলবো 1, 2, 3 এর যেহেতু 1 নম্বরের প্রশ্ন, একটা টেবিল করে নেক, টেবিলটা 3টে কলাম করুক। ফার্স্ট কলামে কি থাকবে? কোশ্চেন নাম্বার। দ্বিতীয় কলামে কি থাকে? সঠিক উত্তর কোনটা, মানে ABCD বা সত্য মিথ্যা যা লিখবে বা ফিল ইন দি গ্যাপস যা হবে সেই উত্তরটা লিখবে। এবং তৃতীয় কলামটা কি করবে? ওই অঙ্কটা যে উনি সত্য লিখলেন বা মিথ্যা লিখলেন বা অঙ্ক লিখলো বা যেটা কষার পরে এই রেজাল্ট হলো ABCD কোনটা হলো, কিভাবে হলো, তার ক্যালকুলেশন, রাফ ওয়ার্কটা তার অঙ্কের ডান দিকে করবে। কিন্তু আচ্ছা, কখনোই লাস্টে বাধা রাফ করছি তা না,
অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকে মনে করতে হবে যে যা করব রাফ সেই অঙ্কের রেসপেক্টিভ রাফ তার ডান দিকে থাকবে। সেটা একটা পেন্সিল দিয়ে একটা বক্স দাগ করে নিয়ে ডান দিকে দাগ দিয়ে দেবে পেন একটা। আমি বললাম 1 2 3 এর ক্ষেত্রে যেহেতু হ্যাঁ। এমসিকিউ প্রশ্ন শর্ট প্রশ্ন হ্যাঁ। তারা কিন্তু কালাম করে নেবে, 3টে কালাম, ফার্স্ট কালাম, সেকেন্ড কালাম, থার্ড টার্মই তার অঙ্কের করসপন্ডিং রাফটা রাখবে, রাফটা করে নিয়ে সে উত্তরটা লিখবে। আচ্ছা, রাফটা না করে অঙ্কটা না করে সে তো লিখতে পারবে না কোনটা হচ্ছে। একদমই তাই। কাজেই তৃতীয় কালামের জায়গাটা একটু বড় হবে, আর এখানে জাস্ট দাগ নাম্বার নাম্বার আর লিখে উত্তরটা লিখবে 1 2 আচ্ছা। 3, এইভাবে করলে কিন্তু ভালো হয়। হ্যাঁ, এবং পরের ক্যাটাগরিগুলো যদি আপনি বলেন যে এরপরে যে অংশগুলো আসবে সেগুলোতে তারা কিভাবে উত্তর করবে। একের ক্ষেত্রে বললাম 6টার মধ্যে ছটাই করতে হবে। 6টাই করতে হবে। হ্যাঁ। দুয়ে কিন্তু আমাদের 6টার মধ্যে 5টা করতে হবে, দুইয়ের প্রশ্ন। আচ্ছা। সেটা শূন্যস্থান পূরণ আছে, সেক্ষেত্রেও তাই সব জায়গা থেকে একটা করে প্রশ্ন সাধারণভাবে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, মিলিয়ে পলিটি, মিশিয়ে ত্রিকোণমিতি, সব, হ্যাঁ। মিশিয়ে একটা করে প্রশ্ন থাকছে। হ্যাঁ। তাহলে এখানে কিন্তু নো অল্টারনেটিভ, আচ্ছা। 5টাই করতে হচ্ছে তাকে। 3 নম্বরে সত্য মিথ্যা, সেক্ষেত্রেও কিন্তু 6টা প্রশ্ন আছে, 5টা করতে হবে। আচ্ছা। সাধারণভাবে প্রতিটি জায়গা থেকে একটা করে প্রশ্ন থাকছে, পাটিগণিত একটা ওইভাবেই 1 নাম্বার করে থাকছে। এখানেও নো অল্টারনেটিভ, 5টাই করতে হবে, ঠিক আছে। আচ্ছা। কাজেই এখানে 5 5 10 আগে 6 16 হয়ে গেল। একদম। আমরা জানি কি না 40% অফ টোটাল মার্কস, মানে 90 এর 40% মানে কথা হয় 36 36 থাকবে আমার, ছোট প্রশ্ন থাকবে। তার মানে কেউ যদি এই মাল্টিপল চয়েস বা ছোট প্রশ্ন উত্তর এগুলোতে জোর দেয়, এগুলো আগে করে, তার মানে তার 36 নম্বর 40% মার্কস আগে উঠে যাবে। কিন্তু এই ছোট এই শর্ট হলেও অন্য সাবজেক্টে শর্ট আর অঙ্কের শর্টের ক্ষেত্রে পার্থক্য আছে। আচ্ছা। অঙ্কের শর্টের ক্ষেত্রে কি না কিছুটা ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ। অন্য ক্ষেত্রে কেন হয় কি কবে কেন মানে একটা দেখে লাইনে উত্তর লেখো, করে দেওয়া ইত্যাদি যায়, উত্তর করা যায়। কিন্তু এখানে দেখে করা যাবে না, অঙ্কটা একটু হলেও কষতে হবে। কিছু কিছু অঙ্ক কিন্তু করতেও পারে, তার যদি খুব যারা মানে সেই জানা থাকে প্র্যাকটিসটা তার- করে বা শর্ট একদম, ট্রিক্স একদম। গুলো জানে, তারা একদম। পারবে। আর 4 নম্বরে যে প্রশ্ন যেটা বললাম, হ্যাঁ। 16 হয়েছে আর 20 আছে, এখানে 12টা প্রশ্ন থাকে, 10টা করতে হয়। তো অর্থাৎ কি 10 × 2 হচ্ছে 20 নাম্বার। নাম্বার। আচ্ছা। 36 নাম্বার হয়ে গেল, কিন্তু আমার 90 এর মধ্যে 36 নাম্বার ডিভিশনটা হয়ে গেল। আচ্ছা, এবার একটুখানি আসবো যে এই যে অঙ্কে একটা অদ্ভুত ভয় কাজ করে অঙ্ক পরীক্ষার আগে, বা অঙ্ক বিষয়টাতেই একটা ভয়, সেই ভয়টা যারা ধরুন এতবার প্র্যাকটিস করেছে, এত টেস্ট পেপার সলভ করেছে, যারা করে ধরুন একটা মিনিমাম তাদের একটা যতটা মার্কস পাওয়ার ততটা তারা স্কোর করছে প্রত্যেকটা, তা সত্ত্বেও সেই ভয়টা কাজ করে, এই ভয়টার জায়গাটা কিভাবে দূর করে, মেন্টাল স্ট্রেংথটা কিভাবে বাড়াবে? না, আসলে অঙ্ককে যারা ভালোবাসে না, অঙ্ককে ভালোবাসতে হবে। শুধু অঙ্ক কষলাম, প্র্যাকটিস করলাম, তাহলে কিন্তু হবে না। আচ্ছা। অঙ্ক প্র্যাকটিস করতে হবে অবশ্যই, অঙ্কের থিওরিটিক্যাল নলেজটাকেও জানতে হবে তাকে, তখন সে অঙ্কের রসটা পাবে। কিন্তু যখন অঙ্কের রসটা পাবে, তাকে যে অঙ্ক খুব সোজা মনে হবে, তখন অঙ্ক ঘুরিয়ে দিলেও সে অঙ্কটা কিন্তু করতে পারবে। আর শুধু একদম ফিক্সড অঙ্কটা মুখস্থ মতো করে গেল, আমি দেখেছি অনেক ছেলেমেয়েরা উপপাদ্য মুখস্থ করে যাচ্ছে। উপপাদ্য সম্পাদ্য এগুলো তো মুখস্থ অনেক সময় একদম না, উপপাদ্য মুখস্থ করলে তো মানে কোনো জায়গাতে ABCD জায়গায় যদি অন্য কিছু লিখে ফেলে, পুরো কেটে জিরো। বা ঠিক আমি পরে বলবো, জ্যামিতির ক্ষেত্রে আমি আসবো তখন আমি বলবো, যার ফলে আমাকে কিন্তু মুখস্থ করলে হবে না, অঙ্কটা বুঝে করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, নিশ্চয়ই সে কিন্তু ভালো মার্কস পাবে। এবং এক্ষেত্রে একটা জিনিস বলি, এই যে প্র্যাকটিসের কথা বলছেন, এখন আমরা একেবারে আলোচনার শেষ পর্বে রয়েছি, এখন হয়তো নতুন করে কোনো বিষয় দেখার কোনো প্র্যাকটিস করার স্কোপ নেই, কিন্তু যেটুকুনি করেছে সেটাকে কিভাবে একবার ঝালিয়ে নেবে এই মুহূর্তে? এই মুহূর্তে যে টাইম একদমই নাই, পরীক্ষার সময় তো যেদিন পরীক্ষা শেষ হচ্ছে বাড়ি আস্তে আস্তে 3টে, দুটি পরীক্ষা শেষ বাড়ি আসতে 3টে, তারপরের দিন আবার সকালে পরীক্ষা, কিন্তু অঙ্কের পরীক্ষার আগের দিন ছুটি আছে, অঙ্ক এবং ইতিহাসের দিন একদিন করে ছুটি রেখেছে। হ্যাঁ, কাজেও কিন্তু একটা দিন টাইম পাচ্ছে, তো ওই একটা দিনের জন্য না ওকে করতে হবে কি, এখন থেকেই এই টাইমে কিন্তু একটা রুটিন করে রাখলে ভালো হয়, যে আমি যে একটা দিন টাইম পাচ্ছি, কোন সময় অঙ্কের কোনটা রিভিশন করব, বা কোনটা রিভিশন দরকার নাই, উইদাউট রিভিশন আমি করতে পারবো, সেটা নিজেই কিন্তু রুটিন করে রাখতে হবে একটা। কারণ তখন টাইম ম্যানেজমেন্টটা করতে হবে, টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একদম। এবং এক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের জন্য প্রথম 15 মিনিট তো হাতে পাচ্ছে, প্রশ্ন পড়া থেকে শুরু করে সেই প্রশ্নের কোনগুলো নির্বাচন করবে সেটা, এবং খাতাটা সুন্দর করে গুছিয়ে রেডি করতে 15 মিনিট সময় লাগছে, সেটা যেন সেই কাজেই লাগায়। ওই 15 মিনিট ইম্পর্টেন্ট কেন বলতো? সঠিক প্রশ্ন নির্বাচন হচ্ছে আসল কাজ। কারণ দুটো আছে, পাটিগণিতের 5-এর দাগের কোশ্চেনে পাটিগণিতের 2টো প্রশ্ন থাকে, দুটো চ্যাপ্টার থেকে 2টো প্রশ্ন আসে, 2টো বা 3টে বোধহয় চ্যাপ্টার আছে, 2টো প্রশ্ন আসে। দুটো প্রশ্ন যে আসে, 3টে চ্যাপ্টার আছে, 2টো প্রশ্ন আছে, 2টো প্রশ্ন কোন প্রশ্নটা করলে ও সঠিক মার্কস পাবে এবং নাম্বার কাটতে পারবে না, ও নিজে বুঝবে। সে আচ্ছা, নিজে ঠিক করতে হবে কোনটা করবে। মানে ছাত্রছাত্রীরা যারা এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছে, পরীক্ষা দিচ্ছে, টেস্ট দিয়েছে, প্রি টেস্ট দিয়েছে, তারা নিজেরা এই স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট এটা জানে যে কোনটা একদম। এবং কোন উত্তরটা করলে একদম নিয়ার টু পারফেক্ট হওয়া যায়,
সেটাও তারা জানে একদম। তাহলে সেইটা আপনি বলছেন ওই 15 মিনিটটাকে খুব ভালো করে কাজে লাগিয়ে প্রশ্নগুলোতে একটা ছোট্ট করে মার্ক করে নেবে যে এগুলো করবো আমি, এই তিনটে আছে, তিনটের মধ্যে দুটো করতে হবে, কোন আচ্ছা। দুটো করবো আগে ভালো করে পড়ে নেবে। ওই জন্য তো 15 মিনিট টাইম দিয়েছে এক্সট্রা, পড়ে নিয়ে একটা ছোট্ট মাইনাস চিহ্ন দিয়ে দেবে, ছোট্ট একটা। হ্যাঁ তারপর কি যখন অঙ্কটা হয়ে যাবে প্লাস দিয়ে দেবে। অনেক অঙ্কটা হয়ে গেছে আমার, পরে আর কোনো অসুবিধা হবে না যে অঙ্কটা কষেছি না কষেনি। অনেক সময় দেখা যায় এই অঙ্কটা তো আমার কষা ছিল, পরীক্ষায় পড়ে আসতে ভুলে গেছে, ভুলটা হবে না। এবং আরেকটা জিনিস, এই যে দীর্ঘদিন আপনার শিক্ষকতা অধ্যাপনার এই যে অভিজ্ঞতা, সেই জায়গা থেকে বলি, একটা সময় আপনি মাধ্যমিকের কার্য সামলেছেন, সেই জায়গা থেকে একটুখানি জানবো যে ধরুন ভুলগুলো, স্পেসিফিক্যালি ভুলগুলো ছোট ছোট কোন জায়গাগুলো হয় অঙ্কের মতো বিষয়? ক্যালকুলেশন করতে গিয়ে ভুল করে ফেলে কোনো হ্যাঁ। ছেলে মেয়েরা। ইউনিট লেখা, একক লেখা, সঠিক এককটা লেখে না। সঠিক একক কিন্তু পরিমিতি পাটিগণিতের অঙ্কের ক্ষেত্রে সঠিক একক লিখতে হবে। আমি যদি কয়লার দাম, কথা বলছি আমি, 50 টাকার পরিবর্তে 50 কয়লার দাম 50 কেজি করে দিই, তাই তো হবে না। আচ্ছা, অর্থাৎ ইউনিট, কিন্তু ইউনিটটা প্রপার ইউনিটটা কিন্তু মেনশন করতে হবে। ইউনিট যদি না দেওয়া হয় নাম্বার কাটা যায়। অঙ্কের অনেক সময় দেখি ছেলে না স্টেপ জাম্প, অনেকে ভাবে যে স্টেপ জাম্প করলে আমি বেশি নাম্বার পাবো, আচ্ছা, কিন্তু কখনোই না। কিন্তু আমি বলবো অঙ্ক যেন স্টেপ জাম্প না করে, অঙ্ক কথা বলে, অঙ্কের প্রতিটি স্টেপ কথা বলবে, মানে ওই স্টেপটা বল দেবে, পরের স্টেপটা কি হবে যে অঙ্ক জানে। ধরুন একটা অঙ্কে যদি 8টা স্টেপে অঙ্কটা শেষ হয়, কারোর যদি হয়তো 6টা স্টেপ অবধি ঠিক আছে, 7 নম্বরে হয়তো সে ক্যালকুলেশনে ভুল করলো, তাহলে কি তার কোনো নাম্বারই পাবেন না, কিছু নম্বর পার্ট মার্ক পেতে পারে? এখানে কিন্তু অঙ্কে আমাদের একটা আইডিয়া আছে যে অঙ্কে করলে ফুল মার্কস, নালে জিরো। আচ্ছা। কনসেপ্ট কিন্তু সম্পূর্ণ ভুল। একদম এই অঙ্কে জায়গায় পার্ট মার্কিং আছে, মানে কোন ক্ষেত্রে 3-এর মধ্যে 3 আছে, ধরো টোটাল মার্কস 3 আছে, একদম 1 পেতে পারে, 2 পেতে পারে, 3ও পেতে পারে। আচ্ছা, সেটাই জিজ্ঞেস করছি। বুঝতে কারণ পারলাম। অনেক সময় আমাদের মনে হয় যে উত্তর হয়তো বেরিয়ে এসে যখন, মানে এই মানসিক জায়গাগুলো তো চলে দোলাচালাগুলো, Right. যে উত্তর মিলল না, যা তাহলে পুরো নাম্বারটাই বুঝি আমার চলে তবে গেল। যেখানে প্রশ্নের মান 1 আছে, হ্যাঁ। সেটা সঠিক না করলে কিন্তু নাম্বার পাবে না। হ্যাঁ। সেক্ষেত্রে হাফ নাই। হ্যাঁ। হ্যাঁ, 2 এর ক্ষেত্রে 2 নম্বরের প্রশ্ন যেগুলো আছে আমি বললাম, একদম, সেক্ষেত্রেও যেগুলো- কিন্তু ইউনিট যদি ভুল লেখে হ্যাঁ। তাহলে 1 নাম্বার কম পাবে। আচ্ছা আচ্ছা, এই জায়গাগুলো এবং পাটিগণিতের অঙ্কগুলো যখন করবে, সেই অঙ্কগুলো করার ক্ষেত্রে তারা কিভাবে ধরুন মানে সাজাবে, লেখাটা কতটা, লেখার যে বক্তব্যগুলো তার মধ্যে পরিণতি বোধ কতটা, অনেকে আছে অনেক বিস্তৃত লেখে, বা সেই জায়গাগুলো তো অত দরকার নেই, টু দি কিভাবে? পয়েন্ট লিখবে, খাতা মোটা করার দরকার নাই। অঙ্কের ক্ষেত্রে কিন্তু সে মার্জিন দেওয়ার দরকার নাই। আমি বলবো, আমি ছাত্রছাত্রী দেখেছি খাতা পাওয়ার সঙ্গে সঙ্গে মার্জিন দিলে আরম্ভ করে দিল। হ্যাঁ। মার্জিন দেওয়া মানে কি, এদিকে মার্জিন দিল, এদিকে মার্জিন দিল, ওপরে মার্জিন দিল, হ্যাঁ, জায়গাটা এত ছোট হয়ে গেল, এই যে জায়গাটা ছোট হয়ে গেল, হ্যাঁ। এই জায়গার মধ্যে পুরো অঙ্কটা তো আসবে না, করতে পারবে না, দাগ দিয়ে দিলে মুশকিল। সেই জন্য আমি অ্যাডভাইস করবো ছাত্রছাত্রীদের, তোমরা প্রত্যেকে অঙ্কর খাতায় অন্তত ভাঁজটা করে নাও, ভাঁজ করে মার্জিন দাও, দাগ না টেনে। দাগ কাটা দরকার নেই, মানে অন্তত যে বাঁ দিক এবং ডান দিক যেখানে একটু পার্ট জায়গা, মার্ক হ্যাঁ। লাগবে, যেখানে প্রশ্ন সংখ্যা লিখবে তার জন্য একটা জায়গা আর রাখবে। এখানে যদি পার্ট মার্ক থাকে তার জন্য লেখার জন্য একটা জায়গা। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে এবার আসবো যে এই যে প্রস্তুতি পর্ব, এই ক্ষেত্রে যে ভুলের সম্ভাবনাগুলো যাতে করবে, যে সূত্রগুলো কাজে লাগাবে, সেগুলোকে কিভাবে তারা এই লাস্ট মোমেন্টে দেখে একটুখানি ব্রাশ আপ করবে? সব থেকে ভালো সমস্ত সূত্র যেগুলো লাগবে স্টাডি টেবিলের পাশে লাগিয়ে রেখে দেবে। হ্যাঁ। মাঝে মাঝে যখনই যাবে চোখে পড়বে কি আছে, কি সূত্র কি না, তাহলে ভুল হবে না, তাই না? এবং আস্তে আস্তে আমরা আলোচনারও এগোচ্ছি যে আমরা জ্যামিতির বিষয়ে আসবো, এবং জ্যামিতির না, পাঠটাতে, পাটিগণিতের ক্ষেত্রে আমি বলে দিই, পাটিগণিতের ক্ষেত্রে বলাই থাকে এনি লজিক্যাল মেথড ইজ অ্যাকসেপ্টেড। আচ্ছা, যে কোনো লজিক্যাল মেথড, যদি কোনো নির্দিষ্ট নিয়ম না বলে দেয় যে এই নিয়মে করতে হবে অঙ্কটা, যদি না বলে দেয়, এনি লজিক্যাল মেথড ইজ অ্যাকসেপ্টেড। আচ্ছা, ইউনিট যেন ভুল না করে। মানে সে যদি এক্স ওয়াই ধরেও অঙ্কটা করে তাহলেও সেই জায়গায় একদম হবে। একদম একদম। সূত্রের জন্য একটা সূত্র লিখলো, ধরো আই সমান PRT/100 ইন্টারেস্টিক্যাল টু PRT/100, পিটা কি, আইটা কি, আরটা কি, ডান দিকে কিন্তু লিখে দেবে। আচ্ছা, এককটা ঠিক মতো লিখবে, মানে ইন্ডেক্স করার মতো করে সে লিখে দিল, পি মানে এই, একদম হ্যাঁ। একদম। আর ক্যালকুলেশনটা কিন্তু সুন্দরভাবে করবে, কোনো স্টেপ জাম্প করবে না। আমি বলেছি অঙ্ক কথা বলে, তাহলে কিন্তু স্টেপ জাম্প না করলে কিন্তু ভুল কম হবে। স্টেপ জাম্প করতে গিয়ে ভুলে গেলে নাম্বার পাবে না কিন্তু। আচ্ছা, যার ফলে পার্টির ক্ষেত্রে এই নিয়মগুলো একটু তার মানা খুব দরকার। আর পরপর স্টেপগুলো করলে আগের স্টেপের সঙ্গে যে উত্তরটা আসছে সেখান থেকে পরের স্টেপটা যেটা আসছে, তাহলে তার ভুল হওয়ার সম্ভাবনাটা কমবে, সময় থাকবেই না বলতে গেলে, একদমই থাকবেই থাকবে না। না। আচ্ছা, এখান থেকে এবার আমরা আসবো একটু জ্যামিতির পার্টটাতে। জ্যামিতির ক্ষেত্রে কিভাবে তারা, আমার মনে হয় এরপরে বীজগণিত এলে ভালো, কোশ্চেন নাম্বার অনুযায়ী তাহলে আলোচনা আচ্ছা, সুবিধা হবে। তাহলে বীজগণিতে 4 পর্যন্ত হয়ে গেছে আমার। হ্যাঁ। 5 নম্বর প্রশ্ন হচ্ছে পাটিগণিত। পাটিগণিতে 2টো প্রশ্ন থাকে, একটা করতে হয়, 5 নাম্বার থাকে। এটা বলে দিলাম। এবার বীজগণিত। বীজগণিত, হ্যাঁ। বীজগণিতে 6 দাগের প্রশ্নে হ্যাঁ। 2টো প্রশ্ন থাকে, একটা করতে হয়। আচ্ছা, একটা দ্বিঘাত সমীকরণের সমাধান, আর একটা ওই দ্বিঘাত সমীকরণের সমাধান প্রয়োগ করে অঙ্ক, আচ্ছা, দুটোর মধ্যে একটা করতে হয়। হ্যাঁ। সেক্ষেত্রেও তাই পার্ট মার্কিংও হয় কিন্তু এখানে, ঠিক আছে। এবং ইকুয়েশনের ক্ষেত্রে মনে রাখতে হবে, যখন ইকুয়েশন সলভ করছে, অরের সঠিক ব্যবহার, অথবা লেখে বাংলায় অথবা বা ইংরেজিতে or লেখে। অর লিখে কমা,
হ্যাঁ। অনেক সময় কি এই বাঁদিকেও সমান দিচ্ছে, ডান দিকেও সমান দিচ্ছে। আচ্ছা অনেকে অঙ্ক কষার সময় বলে ইকুয়েশন সলভ করছে সমান সমান, সমান সমান বলে অঙ্কে কিছু হয় না, সমান। সমান অর ধরো বলছি 2x = 4, হ্যাঁ অর x = 4/2, হ্যাঁ মানে সমান সমান না, কিন্তু সমান সমান অর হ্যাঁ না, প্রথমে অর তারপরে অনেক সময় আমরা সমান সমান বলে, সমান হ্যাঁ। সমান না, সমান একবারই সমান, আচ্ছা বুঝতে এই পারলাম। জিনিসগুলো মাথায় রাখবো। মাথায় রাখতে হবে। ওটা আচ্ছা। লেখার ক্ষেত্রে কিন্তু অর যেমন লিখবে, আচ্ছা বাঁদিকে অর আর লিখবে। কালি ব্যবহারের ক্ষেত্রে এক্ষেত্রে একটা জিনিস মনে হয় যে হাইলাইট করা বা কোনো নিজেরই অঙ্ক অঙ্কে হাইলাইটের কোনো প্রশ্নই নেই, কোনো তাহলে প্রশ্ন তাও তাহলে ব্লু আর ব্ল্যাকের মধ্যে থাকাই ব্লু ভালো। ব্ল্যাক, কারণটা হচ্ছে রেড ইঙ্ক এবং সবুজ ইঙ্ক, ওনারা কোনো এক্সামিনার আছেন, হেড এক্সামিনার আছেন, স্ক্রুটিনি করবে। স্ক্রুটিনাইজার আছেন, তাদের জন্য সব সংরক্ষিত থাকে। তার মানে blue আর black। ব্লু আর ব্ল্যাক, আর যদি কোনো জায়গায় আন্ডারলাইন করে দেবে, আন্ডারলাইন ওই পেন দিয়েই করে দেবে। অন্য পেন দিয়ে করবে। যদি ব্লু পেন দিয়ে লেখে হ্যাঁ। সে ব্ল্যাক পেন আন্ডারলাইন করলো, একদম। একই তো, হাইলাইট তো হলো। ওই দুটোর মধ্যেই একটা বলছি অল্টার করে করলো, অল্টার করে এবং আঁকার ক্ষেত্রে পেন্সিল ইউজ করতে পারে। আঁকার ক্ষেত্রে অবশ্যই পেন্সিল ইউজ করতে হবে। কেন ভুল হলে আবার তো ধরুন মুছে ওই জায়গাটা করা। পেন্সিলের ক্ষেত্রে আমি একটা অ্যাডভাইস করব, আমি দেখেছি বিভিন্ন পরীক্ষাতে আমি বিভিন্নভাবে উপস্থিত থাকতে হয়, তো পরীক্ষা হলে সে পেন্সিলটা ছুলছে, বুঝতে পারলাম, হ্যাঁ অর্থাৎ টাইম নষ্ট হচ্ছে। তো আমি রিকোয়েস্ট করবো প্রতি ছাত্রদেরকে ওই যে পেন্সিলটা ব্যবহার করছে 3-4টে পেন্সিল একদম রেডি করে নিয়ে যাক, মানে একটা খারাপ হয়ে গেলে যদি মুখটা ভেঙে যায় সঙ্গে সঙ্গে একটা লাগিয়ে নেবে, মানে ছুলতে গিয়ে যেন সময়টা নষ্ট না হয়। মানে এই ছোট 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 জায়গাগুলোতে অনেক সময় দেখা যায় অনেকটা সময় বেরিয়ে যায়। একদম একদম ঠিক। আর পেনের ক্ষেত্রেও তাই, সঠিক পেন ব্যবহার, মানে যে পেনটা তার লিখে অভ্যস্ত সেই পেন যেন নিয়ে যায়, মানে পরীক্ষার সময় নতুন পেন যেন না নিয়ে যায়। হাতের গ্রিপ যেটা ভালো আছে সেটাতেই হ্যাঁ, একদম একদম দিয়ে অভ্যস্ত। আচ্ছা এই ক্ষেত্রে একটা জিনিস বলবো যে এই যে বীজগণিত করার ক্ষেত্রে ভুলের প্রবণতা ঠিক কোন কোন জায়গাগুলোতে হয় বীজগণিতের ক্ষেত্রে? ভুলের প্রবণতা মানে সাধারণভাবে যারা অঙ্ক ঠিকমতো প্র্যাকটিস করেছে, অঙ্কটা জানে, তাদের ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু বিজনেসে থাকে না, ঠিক আছে। এবার যেমন আমি বললাম দ্বিঘাত সমীকরণ হলো, তার পরের প্রশ্ন থাকে ভেদ এবং করণী, মানে 7 নম্বরের প্রশ্ন, দুটো প্রশ্ন থাকে একটা করতে হয়, যার যেটা ভালো লাগে সেটা করবে। ভেদের ক্ষেত্রে কিন্তু কে যে কনস্ট্যান্ট ভেরিয়েশন অশূন্য ভেদ ধ্রুবক এটা কিন্তু মেনশন করতে হবে, না করলে কিন্তু নাম্বার কাটা যায়। এই জায়গাগুলো মনে রাখতে হবে। করণীর ক্ষেত্রে যে সঠিকভাবে অঙ্কটা করে নাম্বার কাটার কোনো জায়গাই নেই। তারপরে 8 নাম্বার হচ্ছে বীজগণিতের একসঙ্গে 3টে প্রশ্ন, 6, 7, 8। 8 নাম্বারের ক্ষেত্রে ওই অনুপাত সমানুপাতের যে কেপুট যেটা বলতাম আমরা, মনে হচ্ছে a/b = b/c = c/d, কে ধরি কবিক সমানুপাতির অঙ্ক, সেই ধরনের অঙ্ক হলো। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সমান অবেদাবলী, মনে পড়ছে, সেই ধরনের অঙ্ক হলো। সেখানে কিন্তু সংযোজন প্রক্রিয়া, বিয়োজন প্রক্রিয়া, যোগভাগ প্রক্রিয়া যেগুলো ইউজ করতে হয়, যখন যে প্রক্রিয়াটা ইউজ করছে ডান দিকে যেন লিখে দেয় বা প্রথমে লিখে দেয়, এই প্রক্রিয়া যোগভাগ প্রক্রিয়া ব্যবহার করে পাচ্ছি, তারপর ব্যবহার করে অঙ্কটা করলো, মানে এইগুলো যেন সে কিন্তু মানে মাথায় রাখে, তাহলে কিন্তু বীজগণিতে নাম্বার কাটার জায়গা নাই। যদি সঠিকভাবে করে নাম্বার কাটার কোনো জায়গা নাই, দাগ নম্বর সঠিক দেবে, এবং তার জন্য যদি কিছু রাফ করতে হয় সেটাও একটা দাগ টেনে ওই অঙ্কের রাফের জন্য তার ডান দিকে বারবার করে বলছি আমি। কারণ কি রাফ যদি ঠিক হয়, মনে রাখবে, রাফ যদি ঠিক হয়, ফেয়ারে একটু ভুল হয়েছে, তো সে পাস করতে পারছে না, এক্সামিনারে কিন্তু নাম্বার দেওয়ার জন্য প্রস্তুত থাকে কিভাবে নাম্বারটা দেবো, একদম চেষ্টা করবে কিন্তু তিনি পাস করানোর সবসময় একটা চেষ্টা থাকে। এবং এই যে রাফটা বলছেন যে মূল যে অঙ্কটা তার করেসপন্ডেন্স তার ডান দিকেই হয় প্রতিটি অঙ্কের ক্ষেত্রে, প্রতিটি অঙ্কের ক্ষেত্রে। আচ্ছা লাস্টে পাতে রাফ আমি দেখেছি খাতার পারপার সঙ্গে লাস্টে পাতে রাফ বলে লিখে করছে, তো রাফ যদি করে উল্টাতে তো টাইম লাগবে তার, না? এবং পরীক্ষকও যিনি খাতা দেখবেন তারও অসুবিধা হবে যে এই অঙ্কের রাফটা কোথায় আছে, খুঁজতে হবে। একদম একদম সেটা একটা বড় সমস্যা। একদম এই গেল বীজগণিত মোটামুটি কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ 8 হয়ে গেল। 9 নম্বর প্রশ্নটা হচ্ছে তুমি যেটা বলছিলে 9, 10, 11 তিনটে কিন্তু জ্যামিতির প্রশ্ন। এবার এইখানেই আমি আসবো যে জ্যামিতির প্রশ্নগুলো করার সময় এক তো মুখস্থ প্রবণতার দিকে যাবে না, ঠিক আছে, বুঝে নিজেকে কাজটা করতে হবে এবং আঁকতে হবে, এবং আঁকার সঙ্গে সঙ্গে লেভেলিং এবং তার ব্যাখ্যা, এই বিষয়টা কিভাবে মানে কোরিলেট করবে আপনি যদি একটু বলে দেন। জ্যামিতিতে 3টে জিনিস থাকে, একটা হচ্ছে উপপাদ্য, আর একটা ওই উপপাদ্যগুলো প্রয়োগ করে অতিরিক্ত জ্যামিতি যেটা এক্সট্রা জিওমেট্রি যেটা বলতাম, মনে পড়ছে, আর একটা হচ্ছে সম্পাদ্য কনস্ট্রাকশন। 3টে পার্ট। এবার 3টে পার্টের মধ্যে 9 নাম্বার প্রশ্নটা হচ্ছে উপপাদ্য। 2টো উপপাদ্য পরীক্ষা থাকে, একটি লিখতে হয়। সেক্ষেত্রে উপপাদ্য কি দিয়েছে এবং কি করতে হবে, সেটা লিখলো, অঙ্কনটা করলো, তারপরে প্রমাণের জন্য আলাদা, মানে নাম্বার কিন্তু ভাগ থাকে, প্রমাণের জন্য আলাদা নাম্বার থাকে, প্রমাণের আগে পর্যন্ত নাম্বার থাকে। তখন আমি কথা বলছি, আমাদের এখানে উপপাদ্যে আছে কত, 5 নাম্বার। কারো যদি মনে হয় আমি 5 দরকার, আমি 2 চাই, 5 দরকার নাই, সে তাহলে প্রমাণ করার দরকার নেই, উপরটুকু করবে। মানে যদি তার ওই জায়গাটা মানে না স্বচ্ছন্দ হয় যে এটা আমি পারবো না, কিন্তু আমি লিখতে পারবো, লেভেলিং আঁকতে পারবো, এবং এই জায়গাটা অবধি আমি পারবো, তাহলে ততটা অবধি করা উচিত, যতটা পারবে ততটা করবে অঙ্কের।
আরেকটা কথা বলে দিই, জ্যামিতির ক্ষেত্রে ছবি দেখে তো লিখতে হয়। হ্যাঁ। অনেক সময় দেখা যাচ্ছে এই খাতা ধরো এই জায়গাতে আমার অঙ্কটা শেষ হয়ে গেছে, হ্যাঁ। এই জায়গা থেকে স্পেসটা শুরু হচ্ছে, আমার ফাঁকা আছে, এখানেই সে জ্যামিতিক ছবি এঁকে লিখতে আরম্ভ করলে পরে পাতায় সে আবার লিখছে, মানে যেটা বারবার কিন্তু ঘোরাতে হবে, আঁকার সেজন্য correspondence নয়। অল্প জায়গা আছে, সেক্ষেত্রে আমি বলবো পিটিও প্লিজ টার্ন ওভার করে নিয়ে দিয়ে পরের পরের পেজে। পাতায় সে বাঁ দিকে ছবি আঁকুক, দিয়ে সে লিখুক, ডান পাতাতেও ছবি আঁকতে হচ্ছে না। যদি দুপাতা লাগে তার লিখতে গিয়ে উপপাদ্যর অঙ্কন প্রমাণ করতে গিয়ে, সে কিন্তু ছবি দেখেই আর একটা ছবি দেখেই কিন্তু সে লিখতে পারছে। তো টাইম ম্যানেজমেন্ট দিস ইজ কল্ড। আর এই ঘোরাতে ঘোরাতে টাইম লাগবে, অথবা এদিকে লিখলে তার আর একটা ছবি আঁকতে হবে এখানে, বা ঘুরিয়ে লিখতে গেলে আগের পেজে কি এঁকেছি সেটা দেখে লিখতে গিয়ে ভুলও হতে ভুল পারে। হতে পারে। আর জ্যামিতি ক্ষেত্রে ভুল, ছবি আছে এক, লেখা লেখা আলাদা, তাহলে কিন্তু কেটে জিরো পেয়ে যাবে একবার। একদম সামঞ্জস্য হতে হবে, কিন্তু যতটা পর্যন্ত সামঞ্জস্য হবে ততটা পর্যন্ত নাম্বার হবে। একদম। এবং এর সঙ্গে সঙ্গে আপনি বলেন উপপাদ্য বা সম্পাদ্যের না, ক্ষেত্রে এর উপপাদ্য দুটোর মধ্যে একটা হ্যাঁ। হলো, এটা 9 নাম্বার। 10 নাম্বার প্রশ্ন হচ্ছে এক্সট্রা জিওমেট্রি, মানে অর্থাৎ এই যে উপপাদ্যগুলো শিখছে ছাত্রছাত্রীরা, সেই উপপাদ্য প্রয়োগ করে জ্যামিতিক সমস্যার সমাধান। দুটো থাকবে, একটা করতে হবে। 3 নাম্বার এক্ষেত্রেও তাই, যদি প্রমাণটা নাও করতে পারে, কি দিয়েছে কি করতে হবে সেটা যদি ঠিক মতো লেগে আসে, সেক্ষেত্রে কিন্তু পার্ট মার্কিং পেতে পারে। আচ্ছা কাজেই আমি প্রমাণটা পাচ্ছি না বলে করবো না, আমি দেখেছি এক্সট্রা জিওমেট্রি কঠিন ব্যাপার, আমি পারবো না, 3 নাম্বার অফ হয়ে যাচ্ছে, তা না কিন্তু যতটা কি পারবো। দিয়েছে, কি করতে হবে ততটা পর্যন্ত করলে, সেক্ষেত্রে যদি পার্ট মার্কিং এর ব্যবস্থা থাকলে সে পার্ট মার্কিং পাবে। আমি সেই জন্য বলবো যতটা পারবে ততটা তুমি করো। আর 11 নাম্বার তুমি যেটা বলে সম্পাদ্য, হ্যাঁ। সম্পাদ্যের না এখন অঙ্কন প্রণালী লেখার কোনো দরকার নেই, আচ্ছা। জাস্ট যা আঁকতে দিয়েছে সেটা ভালো করে তুমি এঁকে নাও, অঙ্কন প্রণালী লেখার দরকার নাই, এঁকে নেওয়ার আবার যেটা আঁকতে দিয়েছে নিজে সেটা লিখে দাও, এইটাই এই ব্যাস। ব্যাস, আর কিছু না। সুন্দরভাবে কিন্তু এই সম্পাদ্যর ক্ষেত্রেও কিন্তু আমি বলবো পার্ট মার্কিং আছে। আচ্ছা যদি বলা হয় ত্রিভুজে পরিবৃত্ত বা অন্তর্বৃত্তের কথা বলছি আমি, সেক্ষেত্রে কি থাকে, সেক্ষেত্রে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য বলে দেয়, এই বাহু বিশিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো বা পরিবৃত্ত অঙ্কন করো। সেক্ষেত্রে কি ওই 3টে যে বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকলো তার জন্য নাম্বার থাকে আলাদা, আচ্ছা পার্ট পার্ট পার্ট। হ্যাঁ বা পরিবৃত্ত বা অন্তর্বৃত্তের জন্য যে জিনিসগুলো করতে হয়, বই সমদ্বিখণ্ডক, কোণের অন্তঃসমদ্বিখণ্ডক বা বাহুর সমদ্বিখণ্ডক, যে ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে, ওইটা আঁকার জন্য একটা এক্সট্রা নাম্বার থাকে। লাস্টে হচ্ছে আবার ওই পরিবৃত্ত বা অন্তর্বৃত্ত আঁকার জন্য নাম্বার থাকে, পার্ট বাই পার্ট নাম্বার থাকে। কোনো কারণে যদি ঠিক না মেলে অনেক সময় ভয় পেয়ে যায়, যা এটা তো মিললো না, পরিবৃত্ত নাম্বার পাবো না, হ্যাঁ। তা না, কিন্তু সেক্ষেত্রে 5-এর মধ্যে সে 4ও পেতে পারে, 3ও পেতে পারে, মানে আবার 5-5ও পেতে পারে, যতটা কাছাকাছি হবে অন্তত তার ট্রাইটা তো করা তাই উচিত। করতে হবে। এবার আমরা পরবর্তী পরবর্তী হচ্ছে অংশ ত্রিকোণমিতিতে আসবো। এবার ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি আসার ক্ষেত্রে এবার সূত্রগুলো তো আমাদের রয়েছে, এবার সেই সূত্রগুলো কিভাবে শর্টকাটে তারা একদম মনে রাখবে, সেটা মনে রাখার একটা যদি আপনি মানে আপনার ট্রিক্স বলে দেন, এবং সেটা প্রয়োগ করার সময় কোনটা কাজে লাগাবে কখন, মানে কোন সূত্রটা কখন লাগাতে হচ্ছে, এই জায়গাটা যদি ত্রিকোণমিতি অঙ্ক তারাই পারে যারা ত্রিকোণমিতি জানে, তার সঙ্গে অ্যালজাবরাটা ভালো জানতে হবে। হ্যাঁ অ্যালজাবরার প্রয়োগ আছে প্রচুর, সমস্ত ক্ষেত্রে অঙ্কের ফর্মুলাগুলো, একদম। সাইন্স কস থিটা প্লাস কস কস থিটা 1 স্কোয়ারের ব্যাপার, তাই না? তা এই যে ফর্মুলাগুলো, আমরা 3টে বেসিক ফর্মুলা আছে আইডেন্টিটিতে, সাইন্স কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সেক্স কস থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা কোস স্কোয়ার থিটা। এবার এইগুলো কি কোথায় কখন প্রয়োগ করতে হবে সে অঙ্ক কষার মাধ্যমে সে বুঝতে পারবে, কিন্তু যার যে প্র্যাকটিস করেছে, যে অঙ্কগুলো কষেছে, সে দেখার সঙ্গে বুঝে যাবে যে কোন ফর্মুলাটা আমার লাগবে, কি বৃত্তান্ত। আবার ট্যান করতে গেলে হয়তো আগের দুটো সাইনকে কাজে লাগালেও, ওখান থেকে সাইন কস এগুলোকে কাজে লাগালেও আবার একদম সেখান থেকে সেটা ও ছাত্র বুঝে যাবে যে কি লাগাতে একদম। হবে কিনা, কোন পরিমাপের ধারণা, ত্রিকোণমিতিক অনুপাত ও অবেধাবলী, আমাদের পূরক কোণের ত্রিকোণমিতিক যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো, এবং তার সঙ্গে এই ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগে হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে অঙ্কগুলো আছে, একদম। এইগুলো হচ্ছে মোটামুটিভাবে আমি বলছি আমি ত্রিকোণমিতিক কোণানুপাত আছে, অর্থাৎ সাইন 30 মান কত হাফ, কস 45 1/√2, ট্যান 45 1, এগুলো ইউজ করে যে অঙ্কগুলো করতে হয়, সমাধানও দেয়, মানুষের মান নির্ণয় দেয়, একদম। আর তারপরে ওই যে আইডেন্টিটির অঙ্ক দেয়, ট্যান থিটার সময় এত, তাহলে এত মান কত, কথা বলছি একদম। আবার এটার ক্ষেত্রে তো পার্ট মার্কস অনেক সময় থাকে, একদম। যদি কথা বলছি, মান নির্ণয় দিল অনেক বড় একটা আছে, সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি প্লাস ট্যান 90 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি প্লাস কোস স্কোয়ার 60 ডিগ্রি, কথা বলছি আমি। এই মানগুলো যে ঠিক বসাই, তার জন্য কিন্তু পার্ট মার্কিং থাকে আবার, অর্থাৎ মানগুলো সে সঠিক জানে কিনা, তারপর বসে ক্যালকুলেশন করে করছে, তার জন্য ফুল মার্কস পেয়ে যাচ্ছে। একদম। বা অনেক সময় হয় 1/√3
এরকম কোনো সেই জায়গাগুলো অনেক সময় দেখা গেছে ছাত্রছাত্রীদের প্রবণতা ওগুলো না লিখে একেবারে ডিরেক্ট হয়তো 1.7 বা যেটা হয়তো বেরোবে 7.2 সেটা হয়তো ডিরেক্ট লিখে দিচ্ছে, এই প্রবণতাটাও তো ঠিক নয় না, অঙ্কের ক্ষেত্রে। যেটা অঙ্কের ক্ষেত্রে আমি বারবার যে স্টেপ জাম যেন না করে, হ্যাঁ √3 মান 1.732, √2 মান 1.414, যদি দরকার হয় সেখানে বসিয়ে করে দিয়ে দেয়, ত্রিকোণমিতির ক্ষেত্রে বলে দেয় হবে। আচ্ছা, ঠিক আছে, যদি না বলে দেয় মানটা, হ্যাঁ। না লিখে যদি √3 একক যে ঠিক বলে লিখেছে তাদের কিন্তু মার্কস পাবে। আচ্ছা, তাতেও পাবে। আর যদি বলে দেয় √3 মান এত, সেক্ষেত্রে বসিয়ে ক্যালকুলেশনটা করে দেবে, ক্যালকুলেশনটা ঠিক আছে। হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে যেটা উন্নতি কোণ অবনতি কোণ যেন ঠিক মতো দেখাতে হবে। হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রেও জ্যামিতিক যেমন আকার সঙ্গে লেখার সামঞ্জস্য নাহলে নাম্বার পাবে না, এক্ষেত্রেও তাই আকার যা দিয়েছে প্রশ্নটা মানে বাস্তব সমস্যাটা ত্রিকোণমিতিক প্রয়োগ দিয়ে করতে হবে, ওই যে সমস্যাটাকে একদম পুরো ছবির মধ্যে আনতে হবে। একদম আমরা আলোচনা প্রায় শেষের দিকে স্যার চলে আসছে, সেটা একদম ডিসকাস, জাস্ট পয়েন্ট ওয়াইজ লিখতে হবে, করতে হবে। আর কোন ক্যাটাগরি আছে? পরিমিতি আছে, পরিমিতিতে আয়তঘন, চোঙ, গোলক, শঙ্কু ওরা একইভাবে করবে, ইউনিট ঠিক রাখবে, ফর্মুলা যা লিখবে ফর্মুলা অনুযায়ী কিন্তু কোনটা কি প্রতীক নির্দেশ করে সেটা কিন্তু লিখে দিতে হবে ব্যাস। আর 15 হচ্ছে প্রশ্ন হচ্ছে লাস্টের স্ট্যাটিস্টিক্স, রাশিবিজ্ঞান। 3টে প্রশ্ন থাকে, এখানে গড়, মধ্যমা, ওজাইভ আর হচ্ছে সংখ্যাগুরু মান, এর মধ্যে দুটো থাকে, 3টেটাই দুটো করতে হয়। আমরা পুরোটাই আমাদের চোখের সামনে আবার সেই মাধ্যমিকের দিনগুলোর কথা মনে পড়লো, এবং আগামী দিনে যারা মাধ্যমিক দিতে চলেছে তাদের কাছেও চিত্রটা একদম পরিষ্কার হয়ে উঠলো। স্যার অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে এত সহজভাবে বলার জন্য। যারা আগামী দিনে গণিত পরীক্ষা দিতে যাচ্ছে তাদের জন্য শুভেচ্ছা বার্তা খুব ছোট করে। হ্যাঁ, আমি এটাই বলবো, অঙ্ক যখনই করবে ছাত্রছাত্রী অঙ্ক করার সঙ্গে রিভিশনটা করে নেবে, শেষে না কিন্তু। 2 নম্বর হচ্ছে যে অঙ্ক করবে সে অঙ্ক রিভিশন সঙ্গে সঙ্গে, কারণ তার ব্রেনটার সঙ্গে কাজে লাগছে। 2 নম্বর পেন, পেন্সিল, ইরেজার মানে নতুন যেন না করে, আগে থেকে যেন ইউজ করাটা নিয়ে যায়। নো ডিজাইন ম্যাথামেটিক্স কপি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখতে হবে। কোশ্চেন চয়েস খুব ইম্পর্টেন্ট, টাইম ম্যানেজমেন্ট ফ্যাক্টর কাজ করে। যারা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কোনো অঙ্ক আটকে গেলে না কেটে পরবর্তী অঙ্ক যাবে, কারণ কি কোনো কারণে যদি অঙ্কটা ভুল থাকে বা পার্ট মার্কিংটা পাবে। আচ্ছা, ব্লু প্রিন্ট এবং প্রিভিয়াস কোশ্চেন দেখে নেবে, মানে কটা করতে হয়, কি বৃত্তান্ত, কিটা সেটা জানতে পারবে। এককের সঠিক ব্যবহার, প্রতিটি ক্ষেত্রে পার্ট মার্কিং থাকে। রাফ রক ডান দিকে আগেই বলেছি, ভয় না পেয়ে আত্মবিশ্বাস অঙ্ক করো, কঠোর পরিশ্রমের বিকল্প নাই। আমি বলি ডু হার্ড ওয়ার্ক ইন স্মার্ট ওয়ে, মাথা ঠান্ডা রাখো, তোমরা সর্বোচ্চ এফোর্ট দাও, সফলতা আসবেই প্রত্যেকের। অনেক ধন্যবাদ স্যার এত সহজভাবে এত বুস্ট আপ করার জন্য। প্রত্যেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনুষ্ঠানে যারা দেখছে। একদম পরীক্ষা স্পেশাল এইভাবেই সব সময় তোমাদের সাথে আছে। অঙ্ক পরীক্ষা, গণিত পরীক্ষা খুব ভালো হোক, অবশ্যই সব সময় সঙ্গে রাখো কলকাতা দূরদর্শন। নমস্কার।